স্টুডেন্টস অফ ক্লাস 11 আজকের ভিডিওতে আমরা কর্মা এই স্টোরির সেকেন্ড পার্ট শুরু করব। তার আগে ফার্স্ট পার্টের শেষ অংশতে আমরা যা দেখেছিলাম সেটা একটুখানি মনে করে নিলে আমাদের পরের অংশটুকু কন্টিনিউ করতে সুবিধে হবে, তাই একটুখানি মনে করে নেওয়া যাক। আমরা দেখেছিলাম যে লেডিলাল অবশেষে তার সেই ব্রাশ টিফিন ক্যারিয়ার খুলে সেখান থেকে কিছু ক্রাম্পড চাপাটিস এবং কিছু ম্যাঙ্গো পিকল বার করে তিনি তার সেই স্টিল ট্রাঙ্কের ওপরে বসে খেতে শুরু করলেন। এবং যখন তিনি খাচ্ছিলেন তখন তারই ঠিক উল্টো দিকে কুলি, যে কুলি তার লাগেজ বহন করে এনেছিল, সেই কুলি উবু হয়ে বসে আঙুল দিয়ে মেঝের পড়ে থাকা নুড়ি পাথরের ওপরে আঁকিবুকি কাটছিল। তার মানে কুলি খানিকটা সময় অতিবাহিত করছিল যাতে ট্রেনটা এলে সে সেই লাগেজ বা মালপত্রগুলো ট্রেনের সঠিক কামরায় তুলে দিয়ে তার পয়সা উপার্জন করতে পারে, সেই অপেক্ষায়। তো সেই সময়ে কুলি সেই ভদ্রমহিলাকে অর্থাৎ লেডি লালকে একটি প্রশ্ন করেছিল, আর ইউ ট্রাভেলিং অ্যালোন সিস্টার? আপনি কি একাই ভ্রমণ করছেন দিদি? এই প্রশ্নের উত্তরে এবার লেডি লাল কি জবাব দেয় দেখো। নো, আই অ্যাম উইথ মাই মাস্টার ব্রাদার। এখানে একটুখানি খেয়াল করো, লেডি লাল সেই কুলিকে ব্রাদার বলে সম্বোধন করছে। এটি দিয়ে বোঝা যায় যে লেডি লালের চলাফেরা বা পোশাক আশাক খুব সাধারণ মানের হলেও তার মনটি কিন্তু যথেষ্ট বড় বা উদার, কারণ তিনি একজন কুলিকে ব্রাদার বলে সম্বোধন করছেন। এটা তার বড় মনের পরিচয় দেয়। এবং তার পাশাপাশি তিনি বললেন যে না, আই অ্যাম উইথ মাই মাস্টার, অর্থাৎ আমি আমার প্রভুর সঙ্গে ভ্রমণ করছি। এখানে আর একটা বিষয় তোমাদের খেয়াল করা জরুরি, যে তিনি তার হাজবেন্ডকে হাজবেন্ড বলে সম্বোধন করেননি, বরং মাস্টার বলে সম্বোধন করেছেন। তো এর দ্বারা লেখক এই গল্পের মধ্যে সেই সময়ের মহিলাদের যে মানসিকতা সেটা তুলে ধরছেন। অর্থাৎ সেই সময়টাতে ভারতীয় মহিলারা বিবাহিত জীবনে তাদের স্বামীকেই তাদের প্রভু জ্ঞানে মনে করত এবং তাকেই তাদের সব কিছু সমর্পণ করত। এবং যেহেতু মানে তার হাজবেন্ড তার প্রভু, সুতরাং তাকে সে হাজবেন্ড বা খুব একটা অন্যরকম কোনো নামে তিনি ডাকতে খুব মানে নারাজ, তাই তিনি তার নিজের স্বামীকেই প্রভু বলে সম্বোধন করছেন। তারপরে লেডিলাল স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলে চলেছে, হি ইজ ইন দ্য ওয়েটিং রুম, অর্থাৎ তার প্রভু বা তার স্বামী এখন ওয়েটিং রুমে অপেক্ষা করছেন। হি ট্রাভেলস ফার্স্ট ক্লাস, তিনি সর্বদাই প্রথম শ্রেণীতে অর্থাৎ ট্রেনের প্রথম শ্রেণীতে যাত্রা করে থাকেন। হি ইজ আ ভিজিয়ার অ্যান্ড আ ব্যারিস্টার, তিনি একজন ভিজিয়ার। ভিজিয়ার শব্দটার মানে হলো উচ্চপদস্থ সরকারি কর্মচারী, আর ব্যারিস্টার মানে তো তোমরা জানো, অর্থাৎ উকিল, যিনি উচ্চতর আদালতে ওকালতির কাজে নিযুক্ত রয়েছেন। তার মানে সামাজিক প্রেক্ষাপটে তাঁর স্বামীর কিন্তু একটা যথেষ্ট পদমর্যাদা রয়েছে। তিনি একজন ভিজিয়ার এবং ব্যারিস্টার, সেই জন্য তিনি সবসময় ট্রেনের ফার্স্ট ক্লাসে ভ্রমণ করে থাকেন। অ্যান্ড মিটস সো মেনি অফিসার্স অ্যান্ড ইংলিশমেন ইন দ্য ট্রেনস, এবং ট্রেনে যাওয়ার সময় তিনি প্রচুর অফিসারদের সঙ্গে তার দেখা হলে তার কথাবার্তা হয়, এবং ইংলিশমেন অর্থাৎ যারা ইংরেজিতে কথা বলে থাকেন, যাদের মাদার টাং ইংলিশ, তাদের সঙ্গে তার কথা বলতে হয় ট্রেনের মধ্যে। অ্যান্ড আই অ্যাম অনলি আ নেটিভ ওমেন, এবং তিনি নিজেকে
দেখাচ্ছেন যে তিনি একজন নেটিভ ওম্যান হিসেবে, নেটিভ অর্থাৎ একদম গ্রামের পাড়া গাঁয়ের যে বধূ, সেই অর্থে তিনি নিজেকে প্রকাশ করছেন যে আমি হচ্ছে একজন পাড়া গায়ের বধূ, সুতরাং খুব একটা পড়াশোনা আমি জানি না। I can't understand English and don't know their ways, so I keep to my zenana interclass. তো কি বলছেন যে আমি যেহেতু ইংরেজিটা বুঝি না, I can't understand English, সুতরাং ওনারা যখন কথা বলেন, আমার হাজব্যান্ড অন্যান্য অফিসারদের সঙ্গে বা কোনো ইংলিশ মেনদের সঙ্গে যখন কথা বলেন, তখন আমি তাদের কথা কিছুই বুঝতে পারি না। আর তাছাড়াও তাদের যে চলাফেরার যে পদ্ধতি বা তাদের জীবনযাপনের যে ধরন, সেটাও আমি খুব একটা বুঝি না। আমি হচ্ছি একেবারেই পাড়াগাঁয়ের গ্রামের বধূ, সুতরাং সেই রকম অবস্থায় আমার ওনাদের পাশে থাকতেও নিজের লজ্জা করে। তাই আমি ওনার সঙ্গে কখনোই ফার্স্ট ক্লাসে ভ্রমণ করি না, এবং তার জন্যই আমি আলাদাভাবে জেনানা কম্পার্টমেন্টে আমার টিকিট কাটি। অর্থাৎ আমি সবসময় ভ্রমণ করার সময় স্বামীর থেকে আলাদা হয়ে জেনানা, অর্থাৎ মহিলাদের জন্য সুরক্ষিত যে কম্পার্টমেন্ট, সেটার মধ্যেই আমি ভ্রমণ করে থাকি। লক্ষ্মী চ্যাটেড অ্যাওয়ে মেরিলি। লক্ষ্মী অর্থাৎ লেডিলাল মহানন্দে গল্প করতে লাগলেন। She was fond of a little gossip and had no one to talk to at home. তিনি একটু গল্প গুজব করতে ভীষণ ভালোবাসতেন। অর্থাৎ তার নেচার হচ্ছে যে কোনো মানুষ সামনে থাকলে তার সঙ্গে খানিকটা গল্প করে নেওয়া। অর্থাৎ she was fond of a little gossip, তিনি বরাবরই গল্পগুজব করতে ভীষণ ভালোবাসতেন। and had no one to talk to at home, কিন্তু এত গল্প করতে ভালোবাসা মানুষটি বাড়িতে কারোর সঙ্গে গল্প করার মতো মানুষ পেতেন না। তার বাড়িতে তার সঙ্গে কথা বলার মতো কেউই ছিল না। কেন ছিল না? her husband never had any time to spare for her, কারণ তার স্বামী ব্যক্তিটি নিজেকে এত বেশি উন্নত মানের বলে মনে করতেন যে খুব সাধারণ নিম্নমানের মানুষের সঙ্গে তার ঠিক পোষাতো না, এবং তিনি তার নিজের বিবাহিতা স্ত্রীকেও তার যোগ্য স্ত্রী বলে মনে করতেন না, এবং যার জন্য তিনি স্ত্রীকে সেই সম্মান দেননি। আর তিনি যেহেতু তার স্ত্রীকে পছন্দ করতেন না, অর্থাৎ তার যোগ্য বা তার লেভেলের নয় বলে তিনি মনে করতেন, তাই তার স্বামীর তার সঙ্গে কথা বলার মতো কোনো সময় ছিল না। তিনি ইচ্ছে করেই তার স্ত্রীকে সময় দিতেন না, যাতে করে লক্ষ্মীর সঙ্গে তাকে সময় কাটাতে হয় এমন কোনো টাইম তিনি বার করতেন না তার শিডিউলের মধ্যে থেকে। She lived in the upper story of the house and he on the ground floor. তিনি ওপরে, মানে বাড়িটা দোতলা বাড়ি ছিল, এবং দোতলার ওপর তলাতে থাকতেন লক্ষ্মী, আর নিচের তলাতে গ্রাউন্ড ফ্লোরে থাকতো তার হাজবেন্ড। অর্থাৎ একই বাড়িতে হাজবেন্ড ওয়াইফের বাস, অথচ দুটো আলাদা আলাদা সেপারেট রুমে তারা সারাদিন থাকতেন। তার স্ত্রীকে কাটাতে হতো সারাদিন ওপরতলায় একা একা, আর তার স্বামী যেহেতু বারবার বেরোনো বা অন্য মানুষের আসা যাওয়া ছিল, সেই জন্য তিনি আলাদাভাবে নিচের ঘরটায় থাকতেন। He did not like her poor illiterate relatives hanging around his bungalow, so they never came. বলছে যে স্যার মোহনলাল এতটাই সাধারণ মানের মানুষকে অপছন্দ করতেন, যার জন্য তিনি লক্ষ্মীর পরিবারের যে আত্মীয় স্বজন তাদেরকে তিনি অশিক্ষিত বলে মনে করতেন, তারা ইলিটারেট, এবং সেই জন্য সেই অশিক্ষিত আত্মীয়রা যাতে তার বাংলো বাড়ির আশেপাশে
ঘুরঘুর না করেন বা ঘোরাফেরা না করেন, হ্যাঙ্গিং অ্যারাউন্ড এই শব্দটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি কোনো একটা জায়গায় বারবার করে ঘোরাঘুরি করা। তো এখানে বাংলো বাড়িতে আসা যাওয়ার কথা বলছে যে লক্ষ্মীর আত্মীয় স্বজনকে তিনি এত মানে নিম্ন মানের ভাবতেন বলে সেই ধরনের মানুষরা তার বাড়িতে যেন বারবার করে আসা যাওয়া না করেন, সেটাই তিনি চাইতেন। কোনো আত্মীয় স্বজনকে তিনি তার বাড়িতে অ্যালাউ করতে পছন্দ করতেন না। আর যে কোনো মানুষকে যখন কেউ পছন্দ করে না, তখন তারা তো সেটা খুব ভালোভাবে বুঝতে পারে এবং স্বাভাবিকভাবেই কি হতো, আত্মীয় স্বজনরা আসতো না বাড়িতে। সো দে নেভার কেম। সেই জন্য তারা কখনোই স্যার মোহনলালের বাড়িতে বা লক্ষ্মীর সঙ্গে দেখা করতে আসতেন না। হি কেম আপ টু হার ওয়ান্স ইন আ হোয়াইল অ্যাট নাইট অ্যান্ড স্টেড ফর আ ফিউ মিনিটস। তাহলে স্ত্রীর সঙ্গে এই মিস্টার মোহনলালের দেখা হতো কেমন করে? এখানে বলা হচ্ছে যে স্যার মোহনলাল তার কাছে সারা দিনের মধ্যে মাত্র একবারই উঠে আসতেন। হি কেম আপ টু হার ওয়ান্স ইন এ হোয়াইল, অর্থাৎ সারা দিনের মধ্যে একবার মাত্র উঠে আসতেন তার স্ত্রীর কাছে, সেটাও আবার কখন? অ্যাট নাইট, যখন বাইরে থেকে অন্য আর কারোর আসার সময়টা শেষ হয়ে যায়, মানে আসবেন না স্যার মোহনলালের সঙ্গে দেখা করতে, ঠিক সেই সময়টাতে রাত্রিবেলাতে তিনি উঠে আসতেন তার স্ত্রীর কাছে, সেটাও আবার খুব অল্প সময়ের জন্য। স্টেড ফর আ ফিউ মিনিটস, জাস্ট অল্প কিছু মুহূর্ত কাটিয়ে তিনি চলে যেতেন। এবং কেন আসতেন তিনি স্ত্রীর কাছে? He just ordered her about in anglicized Hindustani and she obeyed passively. তিনি আসতেন লক্ষ্মীকে নানা বিষয়ে নির্দেশ দিতে, অর্থাৎ তার সারা দিনের জন্য যা কিছু প্রয়োজন, সেই প্রয়োজনগুলোকে মেটানোর জন্য বা সেই কাজগুলোকে করে দেওয়ার জন্য তো একজনকে লাগে, সেই জন্য জাস্ট সেইটুকুটা অর্ডার করতে তিনি তার ওয়াইফের কাছে যেতেন, সেটা কয়েক মুহূর্তের জন্য, কয়েক মিনিটের জন্য। এবং স্ত্রীর কাছে গিয়ে তিনি জাস্ট বাড়ির কাজের লোক যেমন থাকে, তাকে যেরকম মানুষে কোনো কিছু করার জন্য অর্ডার দিয়ে থাকে, ঠিক তেমনিভাবে তার স্ত্রীকেও তিনি অর্ডার দিতেন কিছু, মানে তার জন্য কিছু রেডি করে দেওয়ার জন্য বা তার যাবতীয় কাজগুলোকে করে দেওয়ার জন্য। কিন্তু সেই যে ভাষাটা, সেটা কীরকম ব্যবহার করতেন? অ্যাংলিসাইজড হিন্দুস্তানি, অর্থাৎ হিন্দিতেই বলতেন, কিন্তু সেই হিন্দি শব্দটার যে অ্যাকসেন্টটা বা টানটা, সেটা হতো খানিকটা ইংরেজদের মতো। মানে ইংরেজরা ঠিক যেমন করে যে কায়দায় কথা বলেন, সেই কায়দাটাকে আয়ত্ত করে সেই কায়দাটাকে অ্যাপ্লাই করতো হিন্দি শব্দের সঙ্গে, অর্থাৎ হিন্দি বলছে কিন্তু ইংরেজি কায়দায়। সেরকম হিন্দিতে কিছু নির্দেশ দিতেন তার স্ত্রীকে করার জন্য সেই কাজগুলো। অ্যান্ড সি ওবেড প্যাসিভলি, এবং সেই কাজগুলো তিনি নির্বিকার চিত্তে সেই নির্দেশগুলোকে শুধু পালন করে যেতেন। অর্থাৎ সেই কাজগুলো, যে কাজগুলো তার স্বামী তাকে বলছেন করতে, সেই কাজগুলো করতে তার স্ত্রীর ইচ্ছে আছে কি না, তিনি চান কি না, সেটাও তিনি জানার প্রয়োজন মনে করতেন না। শুধুমাত্র কাজের মানুষের মতো করে তাকে কিছু অ্যাডভাইস বা অর্ডার দিতেন, এবং সেগুলো যেহেতু প্রতিদিনের ব্যাপার, তাই তার স্ত্রীরও খানিকটা এটা করে দিতে হবে, একটা প্রয়োজন, সেটুকুই মনে হতো। সেই জন্য প্যাসিভলি শব্দটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তিনি স্বেচ্ছায় বা মনের আনন্দে না করতে চাইলেও তাকে নির্বিকার চিত্তে অনিচ্ছা সত্ত্বেও সেই কাজগুলোকে পালন করতে হতো, ওবে করতে হতো। কেন? কারণ তার স্বামী হচ্ছেন তার প্রভু, তার মালিক। যেহেতু তার পয়সায় লক্ষ্মীর জীবন চলে, খাওয়া দাওয়া চলে, সুতরাং প্রভু বলেছেন সেটা মানতেই হবে। সেইভাবে সে ইচ্ছে না থাকলেও নির্বিকার চিত্তে সেই নির্দেশগুলোকে পালন করতেন। These nocturnal visits had, however, borne no fruit, এবং সেই জন্যই এই নকটার্নাল ভিজিট, নকটার্নাল শব্দটার মানে হচ্ছে নৈশকালীন, অর্থাৎ রাত্রিকালীন। ভিজিট মানে পরিদর্শন, অর্থাৎ স্ত্রীকে দেখতে আসার যে রাত্রিকালীন সময়টুকু,
মানে কয়েক মিনিট, সেই মিনিটের মুহূর্তটুকু মানে যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে কথা হতো, সুতরাং সেই তার দ্বারা স্ত্রীর মনের কথা বোঝা বা স্ত্রীকে আপন করে নেওয়ার মানসিকতা একেবারেই ছিল না তার স্বামীর, যার ফলস্বরূপ স্ত্রীর মধ্যে তিনি তার যে চাহিদাগুলো বা মানে তার স্টাইলে চলার যে নির্দেশ, এভাবে বলবে কথা, ওভাবে বলবে, এভাবে করবে, সেই কথাগুলো খুব একটা ফল দিত না। মানে তার স্ত্রী সেই মানে স্বামীর কথাগুলো শুনে হয়তো কোনো রকমে সেই কাজগুলো পালন করতেন, কিন্তু তার তো ইচ্ছে ছিল না, মানসিকভাবে তো তিনি প্রস্তুত হননি, যার জন্য সেগুলোর সেরকমভাবে আলাদাভাবে কোনো ফলপ্রসূ হতো না। এভাবেই তাদের জীবন চলছিল। সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে একটা বিস্তর ফারাক বা তাদের মধ্যে একটা বিশাল গ্যাপ যে মানে থেকে গিয়েছিল, সেটা কিন্তু লেখক এখানে তার লেখার মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। পরের অংশতে কি বলছে দেখো, দ্য সিগন্যাল কেম ডাউন অ্যান্ড দ্য ক্লাঞ্চিং অফ দ্য বেল অ্যানাউন্সড দ্য অ্যাপ্রোচিং ট্রেন। অর্থাৎ এই ঘটনা ঘটতে ঘটতেই, অর্থাৎ লক্ষ্মী যখন ওই কুলির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে, তার ফ্যামিলির ম্যাটার নিয়ে কথা বলছে, এই গল্প করতে করতেই হঠাৎ করে সিগন্যাল পড়ে গেল, এবং ঘন্টা বেজে উঠল, এবং সেই ঘন্টার ধ্বনি দিয়ে জানান দিল যে ট্রেন স্টেশনে ঢুকছে। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি, স্টেশনে আমরা যখন ট্রেনের জন্য ওয়েট করি তখন সিগন্যাল পড়লে একটা মানে বেল অ্যানাউন্স হয়, সেটার মধ্যে দিয়ে বলে দেওয়া হয় যে ট্রেন স্টেশনে ঢুকে যাচ্ছে। তো সেই রকমভাবেই সিগন্যাল মানে পড়ার সঙ্গে সঙ্গে ক্ল্যাঞ্জিং মানে হচ্ছে গিয়ে ওই ধ্বনিত হওয়া, যে ঢং ঢং করে যে শব্দটা হয় সেটা, অফ দ্য বেল অ্যানাউন্সড, অর্থাৎ সেই মানে ধ্বনির মানে ঘন্টার যে ধ্বনি সেটা ঘোষণা করলো যে স্টেশনে ট্রেন ঢুকছে। ঠিক আছে। লেডিলাল হারিডলি ফিনিশড অফ হার মিল। লেডিলাল তো গল্প করতে করতে খেয়ে চলেছিলেন তার ব্রাশ টিফিন ক্যারিয়ার থেকে, যে ক্রাম্পড চাপাটিস এবং ম্যাঙ্গো পিকল বার করে এতক্ষণ খাচ্ছিলেন, খেতে খেতেই গল্প করছিলেন। এবার যেহেতু ট্রেন ঢুকছে স্টেশনে, সুতরাং তাকে লাগেজ ব্যাগেজ নিয়ে মানে ট্রেনে উঠতে হবে, সেই জন্য তিনি একটু হারিডলি ফিনিশড হার মিল, অর্থাৎ তিনি তার যে খাবারটা সেটাকে একটু তাড়াহুড়ো করে শেষ করলেন। সি গট আপ স্টিল লিকিং দ্য স্টোন অফ দ্য পিকলড ম্যাঙ্গো। তিনি এবার উঠে দাঁড়ালেন, তাড়াতাড়ি করে খাবারটা শেষ করে উঠে দাঁড়ালেন। কিন্তু তখনও পর্যন্ত তার মুখের ভেতরে একটা স্টোন অফ দ্য পিকলড ম্যাঙ্গো, অর্থাৎ যে আচারটি তিনি নিয়ে এসেছিলেন, সেই আচারের যে আটি, সেই আটির যে স্টোনটা, সেটা তখনও পর্যন্ত তার মুখের মধ্যে নিয়ে তিনি চাটছিলেন। লিক মানে হচ্ছে চাটা। তখনও পর্যন্ত তিনি মানে তার ওই মুখের মধ্যে নিয়ে সেই ইয়েটাকে রোল করছিলেন, আটিটাকে চুষছিলেন আর কি। চুষতে চুষতেই তিনি উঠে দাঁড়ালেন। ঠিক আছে। She emitted a long, loud bells as she went to the public tap to rinse her mouth and wash her hands. বলছে যে একটি দীর্ঘ শব্দ করে তিনি একটি ঢেকুর তুললেন। এই যে she emitted a long, loud bells, এই বেলস শব্দটির মানে হচ্ছে ঢেকুর তোলা। মানে খাওয়া যখন স্যাটিসফ্যাক্টরি হয়, পেট ভরে যায়, তখন একটা ঢেকুর বেরিয়ে আসে, সেই ঢেকুরটাকে তিনি বেশ শব্দ করে, মানে আশেপাশে লোকজন রয়েছে তারা কি ভাববে বা লেডিলাল সম্পর্কে তাদের কি ধারণা তৈরি হবে, সে সমস্ত কোনো কিছুর মানে বাহ্যিক কোনো কিছুর তোয়াক্কা না করে তিনি জোরে বেশ মানে স্যাটিসফ্যাক্টরি একটা ঢেকুর তুললেন আওয়াজ করে। এবং সেটা কখন? অ্যাজ সি ওয়েন্ট টু দ্য পাবলিক ট্যাপ। ওই স্টেশনের মধ্যেই ট্যাপ, পাবলিক মানে ট্যাপ কলগুলো থাকে মানুষের ইউজ করার জন্য, তো সেই ট্যাপ কলে তিনি যাচ্ছিলেন, মানে যেতে যেতেই মানে হাঁটতে হাঁটতেই তিনি একটা ঢেকুর তুললেন এবং মানে ট্যাপ কলের কাছে গিয়ে রিন্স হার মাউথ অ্যান্ড ওয়াশ হার হ্যান্ডস, তার হাত দুটোকে ভালো করে ধুয়ে নিলেন, তার মুখটাকে ধুয়ে মুছে পরিষ্কার করলেন। ঠিক আছে। এবার করার পরে কি হলো? After washing, she dried her mouth and hands with the loose end of her sari and walked back to her steel trunk. তারপরে কি হলো? এবং মুখ ধোয়ার পরেও
তিনি কিন্তু সেই হাত মুখ তো ভিজে রয়েছে জল দিয়ে ধোয়ার পরে, তো সেই ধোয়ার পরে তিনি তার সেই হাত এবং মুখকে মানে শুকিয়ে নিলেন বা মুছে ফেললেন কি দিয়ে, উইথ দ্য লুজ এন্ড অফ আর শাড়ি, তার শাড়ির যে প্রান্ত ভাগটা, ছেড়ে থাকা যে ভাগটা, মানে ছেড়ে রাখা, যেটাকে আমরা সচরাচর আঁচল বলে থাকি, অর্থাৎ শাড়ির আঁচলটাকে টেনে নিয়ে তিনি তার হাত মুখ ভালো করে মুছে ফেললেন। অ্যান্ড ওয়াক ব্যাক টু হার স্টিল ট্রাঙ্ক, এবং যে স্টিল ট্রাঙ্কের উপরে তিনি এতক্ষণ বসে বসে খাচ্ছিলেন আবার গিয়ে সেটার উপরেই বসে পড়লেন। belching and thanking the gods for the favor of a filling meal, এবং বসে পড়ার পরেও তখনও পর্যন্ত তিনি জোরে জোরে ঢেকুর তুললেন, এবং ঢেকুর তুলতে তুলতেই গডসদের, দেবতাদের, ভগবানদের তিনি থ্যাঙ্কস জানালেন। কিসের জন্য? তাঁরা নাকি তাকে একটা ভরপেট খাবার জোগাড় দিয়েছে, যার জন্য তিনি ঈশ্বরদেরকে ধন্যবাদ জানালেন, যে যাদের দয়ায় ভরপেট খাওয়ার তিনি পেলেন। এবার এই জায়গা থেকে আমরা দুটো জায়গা দেখতে পাচ্ছি, যে প্রথমত তিনি এই যে ঢেকুর তুললেন জোরে জোরে, বা শাড়ির আঁচল টেনে নিয়ে হাত মুখ মুছে ফেললেন, এগুলোর মধ্যে দিয়ে বোঝা যায় যে আমরা স্বাভাবিকভাবে সামাজিক কিছু যে মানে ম্যানার্স বলে থাকি বা পালন করে থাকি, সেগুলোর তিনি খুব একটা তোয়াক্কা করেন না, অর্থাৎ তার যেটা মনে হয় খুব স্বাভাবিকভাবে সেভাবেই তিনি মানে তার যে মানে চলাফেরা বা চলন, যে তিনি শাড়ির আঁচল টেনে নিয়ে মুখ মুছে নিচ্ছেন, জনসমক্ষে এরকম জোরে জোরে ঢেকুর তুলছেন, যেগুলো আমরা সচরাচর মানে সামাজিক দিক থেকে, সামাজিক প্রেক্ষাপটে ব্যাড ম্যানার্স হিসেবে ধরে থাকি, সেগুলোর কিন্তু তিনি খুব একটা তোয়াক্কা করেন না। কিন্তু অন্যদিকে থ্যাঙ্কিং দ্য গডস ফর দ্য ফেভার অফ আ ফিলিং মিল, এই অংশটুকুর মধ্যে দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে লেডিলাল খুব সাধারণ মানের মানুষ হলেও তার মনটা কিন্তু যথেষ্ট উদার এবং ভালো, কারণ এই যে খাবারটি সেটি তো তিনি নিজে হাতে বানিয়ে নিয়ে এসেছিলেন নিজে খাবেন বলে, সেটার জন্য গডকে ধন্যবাদ দেওয়ার খুব একটা প্রয়োজনীয়তা ছিল না, কিন্তু তিনি তার সাধারণ বুদ্ধিতে তার প্রতিদিনের জীবনে মনে করেন যে তার মানে এই যে খেতে পাওয়া বা বেঁচে থাকা সব কিছুর পেছনেই ভগবানের বা ঈশ্বরের একটা আশীর্বাদ রয়েছে, তিনি মানে আশীর্বাদ মানে রয়েছে বলেই তিনি খুব ভালোভাবে এই যে খেতে পড়তে পারছেন। তো সেই জন্য তিনি এই খাবারটা এখন পেলেন বলে, মানে খাবারটা খাওয়ার সুযোগ পেলেন, এটা নাকি ভগবানেরই দান বা আশীর্বাদ, সেটার জন্য তিনি দেবতাকে বা ভগবানকে বা ঈশ্বরকে ধন্যবাদ জানালেন। দ্য ট্রেন স্টিমড ইন অর্থাৎ ভেতরে প্রবেশ করলো, স্টেশনের মধ্যে প্রবেশ করলো। স্টিমড ইন অর্থাৎ ধোঁয়া ছাড়তে ছাড়তে ভেতরে প্রবেশ করলো। লাক্ষ্মী ফাউন্ড হারসেলফ ফেসিং an almost empty interclass Jenana compartment next to the guard's van at the tail end of the train. লক্ষ্মী খেয়াল করে দেখলেন যে তিনি যেখানে স্টিল ট্রাঙ্কের উপরে বসেছিলেন যে জায়গাটাতে, সেই জায়গাটাতে এসে ঠিক তার একদম মুখোমুখি অর্থাৎ সামনের দিকে ওই ইন্টারক্লাস জেনানা কম্পার্টমেন্ট, যেটা অর্থাৎ মহিলাদের জন্য সংরক্ষিত যে কামরাটা, সেই কামরাটা এসে যেন ঠিক সেই জায়গাতেই এসে থামলো, দাঁড়ালো, এবং সেই যে মানে কামরাটা বা কম্পার্টমেন্টটা সেটা কোন জায়গাতে, নেক্সট টু দ্য গার্ডস ভ্যান, অর্থাৎ ওই মানে পুরো গাড়ির শেষ প্রান্তে থাকে গার্ডদের মানে একটা থাকার একটা কম্পার্টমেন্ট, শুধু গার্ডরা সেইখানটায় থাকে, ঠিক আছে। তো সেই গার্ডস ভ্যান বলতে এখানে গার্ডদের সেই কম্পার্টমেন্টটাকে বোঝানো হচ্ছে। ঠিক গার্ডদের কম্পার্টমেন্টটা যেখানে একদম ট্রেনের শেষ প্রান্তে, তার ঠিক আগের কম্পার্টমেন্টটা হচ্ছে এই ইন্টারক্লাস জেনানা কম্পার্টমেন্ট, অর্থাৎ গার্ডদের ভ্যানদের সামনে। তো এবং সেটা কোথায়, অ্যাট দ্য টেল এন্ড অফ দ্য ট্রেন, অর্থাৎ সেটা মানে পুরো ট্রেনটাকে যদি ধরা হয় তাহলে সম্পূর্ণ ট্রেনটার একদম শেষ প্রান্তে, শেষের দিকে এই কম্পার্টমেন্টটা। সুতরাং মানে মূল বিষয়টা হচ্ছে যে লক্ষ্মী একদম তার মুখের সামনে দিকেই সেই মানে কম্পার্টমেন্ট যেটাতে তার টিকিট কাটা রয়েছে সেই কম্পার্টমেন্টটা দেখতে পেল, অর্থাৎ মানে সে একটু উঠে এগিয়ে গেলেই সে ট্রেনের দরজায় ঢুকতে পারবে, ঠিক এই এমন জায়গাতে সে নিজেকে দেখতে পেল। দ্য রেস্ট অফ দ্য ট্রেন ওয়াজ প্যাকড, যদিও ট্রেনটার বাকি অংশটুকু সম্পূর্ণ ভিড়ে ঠাসা,
অর্থাৎ প্যাকড বলতে এখানটায় পুরো ট্রেনের অন্যান্য কম্পার্টমেন্টগুলোকে একদম বোঝানো হয়েছে, যেগুলো একদম ভিড়ে প্রচণ্ড পরিমাণে ঠাসা, মানুষজনে একদম প্রচণ্ড ভিড়। She heaved her squat, bulky frame through the door and found a seat by the window. কি হলো, এখানটায় অনেকগুলো শব্দ রয়েছে দেখো। সি হেভড মানে হচ্ছে কোনো ভারী জিনিসকে তোলা বা উত্তোলন করা। তো এখানে ভারী বলতে কিন্তু তার নিজের শরীরটাকেই বলা হয়েছে। এই যে পরের শব্দগুলো তো দেখো, স্কোয়াট, বাল্কি ফ্রেম। এখানটায় দেখো স্কোয়াট মানে হচ্ছে গিয়ে মোটা সোটা বা বেটে হলে, মানে মানুষের হাইট যদি কম হয় সেই অবস্থায় যদি মোটা সোটা হয় মানে সেই শরীরটাকে স্কোয়াট বলা হচ্ছে। আর বাল্কি মানে তো আমরা প্রত্যেকেই জানি ভারী বা হৃষ্টপুষ্ট বলতে বোঝায়। অর্থাৎ তিনি মানে প্রথমেও তার যে বর্ণনা দেওয়া হয়েছিল সেখানেও বলা হয়েছে যে তিনি বেটে এবং মোটা। তো তার সেই শরীরটা যখন স্টিল ট্রাঙ্কের ওপরে পুরো মানে বসা অবস্থায় ছিল, সেটাকে তুলতে রীতিমতো তাকে একটা পরিশ্রম করতে হয়েছিল, যার জন্য হেভড শব্দটা মজার ছলেই লেখক এখানে ব্যবহার করেছেন, যে তিনি তার মোটা সোটা মানে বাল্কির শরীরটাকে যেন টেনে কোনো রকমে তুললেন সেই অ্যাটাচির ওপর থেকে বা ওই ট্রাঙ্কের ওপর থেকে। ফ্রেম, এখানে ফ্রেম শব্দটার মানেও কিন্তু তার পুরো শরীরটার যে অবয়ব বা গঠন সেটাকে বোঝানো হয়েছে, ঠিক আছে। তো পুরো শরীরটাকে তিনি টেনে তুললেন তার সেই সিট থেকে বসে থাকা অবস্থায়। এবং তারপরে কি করলো, থ্রু দ্য ডোর অ্যান্ড ফাউন্ড আ সিট বাই দ্য উইন্ডো, এবং তারপরে ট্রেনের দরজার কাছে এসে মানে পুরো শরীরটাকে ঠেলে গুতে কোনো রকমের দরজার ভেতর দিয়ে ট্রেনের মধ্যে ঢোকালেন, এবং ঢুকে নিয়েই দেখলেন যে তার কম্পার্টমেন্টটা পুরো ফাঁকা রয়েছে। তিনি একটা জানালার কাছে উইন্ডো সাইড একটা সিট ব্লক করে তিনি সেখানে গিয়ে বসলেন। She produced a 2-ana bead from a knot in her শাড়ি and dismissed the coolie. এবার তিনি কি করলেন, এই মানে যে কুলি তাকে মানে এতক্ষণ ধরে তার জন্য মানে মালপত্র তুলে দেওয়ার জন্য ওয়েট করছিল তার সামনে বসে, যার সঙ্গে এতক্ষণ ধরে লেডিলাল কথা বলে গিয়েছেন, সেই কুলি এবার তার পেছন তার সেই স্টিলের ট্রাঙ্কটিও তুলে নিয়ে এসেছে ট্রেনের সেই কামরার মধ্যে, এবং সেটিকে প্লেস করার পরে এবার তিনি কি করলেন, প্রডিউসড আর 2-ana বিট। 2-ana বিট বলতে এখানে 2 পয়সার কথা বলা হয়েছে। তিনি 2 পয়সা বার করলেন কোথা থেকে, ফ্রম আ নট ইন হার শাড়ি। নট ইন হার শাড়ি মানে হচ্ছে আঁচলের খুঁট, অর্থাৎ আগেকার মানুষের মানে ব্যাগ ব্যবহার করার, পয়সার জন্য মানি ব্যাগ ব্যবহার করার কিন্তু খুব একটা অভ্যেস ছিল না। বিশেষত মহিলারা কোন মানে টাকা কড়ি সঙ্গে নিয়ে গেলে বাইরে, সেটাকে তাদের মানে শাড়ির যে আঁচলটা, সেই আঁচলের একদম প্রান্ত ভাগে সেটাকে বেঁধে রাখতেন গিট দিয়ে, সেটাকে নট বলা হয়েছে, ঠিক আছে। নট ইন হার শাড়ি অর্থাৎ তিনি সেই শাড়ির মানে মানে আঁচলের যে খুঁট সেটাকে খুলে নিয়ে বা গিটটাকে খুলে নিয়ে সেখান থেকে 2 পয়সা বার করলেন এবং সেই কুলির হাতে তুলে দিয়ে ডিসমিসড দ্য কুলি। ডিসমিসড মানে তাকে মানে মানে ছুটি দিলেন, মানে তোমার কাজ এবার শেষ হয়েছে, তুমি আসতে পারো। তিনি ছুটি দিলেন। সি দেন ওপেন্ড হার বিটল কেস। এইবার কি হলো, এবার তিনি ওই যে স্টেশনে আসার সময়, কুলির পেছনে আসার সময় তোমাদের মনে আছে নিশ্চয়ই, একটা মানে পানওয়ালার কাছে, পানের হকারের কাছে দাঁড়িয়ে তিনি তার যে ওই বিটল কেসটা ছিল, অর্থাৎ পানের যে পানের কৌটো, পান ক্যারি করার যে কৌটো বা পানের ডিব্বে মানে যেটাকে বলা হয়, সেটাকে ভরে নিয়েছিল, মনে আছে নিশ্চয়ই। তো এবার সেই পানের মানে বাটাটাকে তিনি বার করলেন এবং সেখান থেকে কি করলেন, অ্যান্ড মেড হারসেলফ 2 বিটল লিভস, এবং বানালেন, নিজেই বানালেন, কি বানালেন, 2 বিটল লিভস ফর হারসেলফ, অর্থাৎ নিজের জন্যই 2খানা পান তিনি বানালেন। সেটা কিভাবে বানালেন বলছে, চার্জড উইথ আ রেড অ্যান্ড হোয়াইট পেস্ট। চার্জড মানে হচ্ছে সেটার মধ্যে দিয়ে কি দিয়েছিলেন, রেড অ্যান্ড হোয়াইট পেস্ট, অর্থাৎ যেটাকে আমরা বলি হোয়াইট পেস্ট হচ্ছে চুন, মানে পানের মধ্যে চুনের প্রলেপ একটা দেওয়া হয় সাদা যেটা, আর রেড হচ্ছে খয়েরের যে প্রলেপ দেওয়া হয়, অর্থাৎ রেড অ্যান্ড হোয়াইট পেস্ট তিনি লাগালেন প্রথমে। তারপরে কি করলেন, মিন্সড বিটল নাটস। বিটল নাটস শব্দটার মানে হলো
সুপুরি, অর্থাৎ পানের সঙ্গে জেনারেলি সুপুরি খাওয়া হয়, এবং সেই সুপুরিগুলোকে মিন্সড অর্থাৎ কুচি কুচি করে কেটেই তিনি নিয়ে এসেছিলেন বাক্সবন্দি করে। তো সেই কুচি কুচি সুপুরিগুলোকে তিনি সেই পানের ওপরে রাখলেন। অ্যান্ড কার্ডামমস মানে হচ্ছে এলাচ, এই সমস্তগুলো পানের মধ্যে দিয়ে বেশ সুন্দর করে নিজের জন্য দুখানা পান তিনি বানালেন। দিস শি thrust into her mouth till her cheeks bulged on both sides. এবার কি করলেন, ওই বানানো পান দুটোকে তিনি থার্স্ট ইনটু মানে হচ্ছে জোর করে প্রবেশ করানো, মানে ধরো এত বড় সাইজ যে তার মুখের মধ্যে হয়তো ঢুকছে না, তিনি আঙুল দিয়ে ঠেলে ঠেলে জোর করে ঢুকিয়ে, মানে ওই দুটোকে দুটো গালে দুটো সাইডে তিনি জোর করে ঠুসে ঠুসে ঢোকানো যেটাকে বলা হয়, সেভাবে তিনি মুখের মধ্যে ঢোকালেন। এবং কতক্ষণ পর্যন্ত ওটাকে ঠেললেন আঙুল দিয়ে, যতক্ষণ না তার চিক্স মানে হচ্ছে গাল, সেই গালগুলো বাল্জড অন বোথ সাইডস, অর্থাৎ দুটো সাইডেই স্ফীত না হয়ে যায়। বাল্জ মানে হচ্ছে ফুলে যাওয়া, যতক্ষণ না ফুলে বেরিয়ে আসছে দুটো সাইডে দুটো গাল, ততক্ষণ পর্যন্ত আঙুল দিয়ে তিনি ঠুসে ওই পানগুলোকে ঢোকালেন দুটো সাইডে। মানে বেশ আয়াস করে তিনি পানটাকে খাচ্ছেন, সেটা মানে তার অ্যাটিটিউডে মনে হচ্ছে, ঠিক আছে। এইভাবে তিনি পানটাকে মুখের মধ্যে পুরলেন। তারপরে কি হলো, দেন she rested her chin on her hands and sat gazing idly at the jostling crowd on the platform. এবার তিনি তার হাত দুটির ওপরে চিবুকটা রাখলেন, এবং সেই চিবুকটা রেখে কি করছেন, অলস দৃষ্টিতে প্ল্যাটফর্মের উপরে তিনি তাকালেন। গেজিং মানে হচ্ছে গিয়ে তাকানো, আইডলি মানে হচ্ছে অলসভাবে, মানে কোনো কাজ নেই, প্রয়োজন নেই, কিন্তু তবুও তাকিয়ে রয়েছি, সেটাকে বলা হয়। অর্থাৎ সেই মানে বাইরের দিকের প্ল্যাটফর্মটার উপরে তিনি দৃষ্টি রাখলেন। সেই প্ল্যাটফর্মে তখন কি ঘটে চলেছিল, জসলিং ক্রাউড অন দ্য প্ল্যাটফর্ম, অর্থাৎ যে মানে প্ল্যাটফর্ম থেকে তিনি উঠে এলেন, সেই প্ল্যাটফর্মে এখন রীতিমতো দৌড়োদৌড়ি হচ্ছে। সমস্ত প্যাসেঞ্জাররা পরস্পরকে জসলিং অর্থাৎ ধাক্কাধাক্কি করে ভিড়ের মধ্যে একে অপরে পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছে ট্রেনে ওঠার জন্য, তাড়াহুড়ো করছে। এই যে পরস্পরকে ধাক্কি করছে, সেই ধাক্কারত ব্যস্ততম মানুষগুলোকে তিনি অলস দৃষ্টিতে দেখতে শুরু করলেন। অর্থাৎ তিনি যা চেয়েছিলেন, যেভাবে ট্রেনে উঠতে চেয়েছিলেন, তিনি একদম ফুললি স্যাটিসফ্যাকশান পেয়ে তিনি যেন ট্রেনে উঠেছেন। অর্থাৎ ট্রেনে ওঠার আগে তার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তিনি হাত মুখ পরিষ্কার করে ধুয়ে নিয়েছেন, তার পানও খাওয়া হয়ে গেছে, এবার তার করণীয় কিছু নেই ট্রেন থেকে নামা ছাড়া। সুতরাং তিনি মানে ভীষণ উইথ স্যাটিসফ্যাকশন তিনি ট্রেনে যে বসেছেন, সেটা যেন লেখক এখানে মানে সমস্ত পাঠকদেরকে তার এই বর্ণনার মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন। দ্য অ্যারাইভেল অফ দ্য ট্রেন ডিড নট ডিস্টার্ব স্যার মোহনলালস sang-froid। অ্যারাইভাল মানে হচ্ছে আগমন। এই যে ট্রেনটা স্টেশনে ঢুকলো, যার শব্দ শুনেই লেডিলাল খুব তাড়াতাড়ি করে খাবার খেয়ে নিল, খুব তাড়াতাড়ি করে মানে তার হাত মুখ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে ট্রেনে ওঠার জন্য প্রস্তুতি নিয়েছিল, ঠিক সেম বার্তা অর্থাৎ এই ট্রেনের আসার যে সাউন্ডটা, সেটা তো ওই স্টেশনের প্ল্যাটফর্মে বসে বসে স্যার মোহনলালও শুনতে পেয়েছিলেন। তো সেই ট্রেনের আগমন বার্তা বা আগমনের যে শব্দ বা বেল, সেটা কিন্তু ডিস্টার্ব করলো না, ডিড নট ডিস্টার্ব, অর্থাৎ ডিস্টার্ব বা কোনো রকমের ধৈর্যচ্যুতি ঘটালো না, বিন্দুমাত্র টলাতে পারলো না। কোনটাকে? স্যার মোহনলাল sang-froid। এই শব্দটার মানে হচ্ছে কোনো একটা বিপদ বা যে কোনো ধরনের অসুবিধার মধ্যেও মানুষ যখন তার মানসিক স্থৈর্য বা ধৈর্যকে বজায় রাখার সামর্থ্য অর্জন করে, সেটাকে sang-froid বলা হয়। শব্দটা কিন্তু একটুখানি নতুন ধরনের, শব্দটাকে ভালো করে খেয়াল করবে। এটা মানে লেখা আছে যদিও sang-froid, কিন্তু উচ্চারণ হয় sang-froid, ঠিক আছে। তো মানে অর্থাৎ পুরো মানে লাইনটার মানে হলো যে ট্রেনের আগমন স্যার মোহনলালের যে স্থৈর্য বা ধৈর্যকে বিন্দুমাত্রও টলাতে পারল না। হি কন্টিনিউড টু সিপ হিজ স্কচ অ্যান্ড অর্ডার্ড দ্য বেয়ারার to tell him when he had moved the luggage to
আ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। সেই শব্দ শোনার পরেও কিন্তু তিনি তার স্কচ অর্থাৎ তিনি যে মদ্যপান করছিলেন সেটারই একটা মানে ধরন বা ব্র্যান্ড, ঠিক আছে। তো সেই স্কচটা তিনি তখনও পর্যন্ত চুমুক দিয়ে চললেন। সিপ মানে হচ্ছে গিয়ে ছোট ছোট চুমুক দেওয়া, যেটাকে মানে একটা সভ্যতার একটা নিদর্শন হিসেবে বলা যায় যে হ্যাঁ, ছোট ছোট চুমুক দিয়ে মদ্যপান করছে মানে সে অভদ্র নয়, ভীষণ সভ্য ভদ্র মানুষ। হ্যাঁ, সেই অর্থে তিনি ছোট ছোট চুমুক দিয়ে তখনও পর্যন্ত তার সেই গ্লাসের মদ্য পান করেই চলেছেন এবং সঙ্গে অর্ডার দ্য বেয়ারার মানে হুকুম দিলেন তার যে বেয়ারার সঙ্গে ছিল তাকে টু টেল হিম যে তাকে সেই জন্য জানায় হোয়েন হি হ্যাড মুভড দ্য লাগেজ টু আ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, যখন তার সমস্ত মালপত্রগুলো প্রথম শ্রেণীর কামরায় তুলে দিতে পারবে, তুলে দেওয়ার পরে যেন বেয়ারা এসে স্যার মোহনলালকে সেই খবরটা জানায়। এবং যতক্ষণ না পর্যন্ত তার বেয়ারার লাগেজগুলো নিয়ে যাচ্ছে এবং ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে সেট করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি কোনো রকমের কোনো মানে বিচলিত ভাব না দেখিয়ে ভীষণ সভ্যভদ্রভাবে তার সেই গ্লাসের মধ্যে একটু একটু করে চুমুক দিয়ে তার সেই স্কচটাকে শেষ করে চলেছেন। Excitement, bustle and hurry were exhibitions of bad breeding, and Sir Mohan was eminently well bred. বলছে যে এক্সাইটমেন্ট অর্থাৎ যে কোনো একটা পরিস্থিতিতে ভীষণ উত্তেজিত হয়ে পড়া বা উত্তেজনা, বাসল মানে হচ্ছে খুব তাড়াহুড়ো করা, অর্থাৎ কোনো একটা কাজ করব সেই জন্য খুব হুড়োহুড়ি দৌড়ঝাঁপ করা সেটাকে, আর কি হারি মানেও তাই, মানে খুব তাড়াহুড়ো করা। এই সমস্ত লক্ষণগুলো হচ্ছে were the exhibitions of bad breeding মানে হচ্ছে লালিত পালিত হয়ে বড় হয়ে ওঠা, যেটাকে বলা হয় মানে আচার আচরণের দিক থেকে মানে সুভদ্র বা শালীন আচরণ, সেটা নয় ব্যাড ব্রিডিং। তো সেই ব্যাড ব্রিডিংয়ের নিদর্শন হচ্ছে গিয়ে এগুলো, কোনগুলো না এক্সাইটমেন্ট, বাসল অ্যান্ড হারি, অর্থাৎ সাধারণ মানুষ মানে ট্রেন ঢুকছে বলে খুব তাড়াহুড়ো করতে শুরু করে দিয়েছে, উত্তেজিত হয়ে পড়ছে, ট্রেনে উঠতে হবে, তাড়াহুড়ো করে লাগেজ নিয়ে দৌড়চ্ছে ছুটছে, এগুলো তিনি মনে করেন যে এগুলো অসভ্য আচরণের মানে প্রতীক, যার জন্য সেগুলো তিনি কখনোই করেন না। কেন না, তিনি সবসময় মনে করেন যে তিনি হচ্ছেন এমিনেন্টলি ওয়েল ব্রেড, তিনি ভীষণ মানে লক্ষণীয়ভাবে খুব মানে শালীন আচরণযুক্ত, মানে তিনি এত ভদ্রভাবে নিজেকে তৈরি করতে পেরেছেন এবং বড় হয়ে উঠেছেন, যার জন্য তার সেই শালীন আচরণগুলো মানে কোনো মতেই যেন কোনো পরিস্থিতির চাপে পড়ে যেন অশালীন হয়ে না পড়ে বা অসভ্যদের মতো আচরণ না হয়ে পড়ে, সেটার দিকে কিন্তু তিনি ভীষণভাবে যত্নবান, ভীষণভাবে তিনি মানে খেয়াল রাখেন যে কখনোই যেন তার মানে এরকম কোনো মানে ব্যাড ম্যানার্স বেরিয়ে না পড়ে। তিনি সবসময় মনে করেন যে তিনি এমিনেন্টলি ওয়েল ব্রেড। হি ওয়ান্টেড এভরিথিং টিকটিবু অ্যান্ড অর্ডারলি। এই টিকটিবু এই শব্দটা হচ্ছে একটা কলোকুয়াল ওয়ার্ড, মানে যেটাকে মানে ইংরেজিতে মানে শুধুমাত্র কথার মানে বলার সময় ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি টিকটিবু এই শব্দটার মানে হলো ছিমছাম, সব আর কি মানে পরিষ্কার পরিচ্ছন্ন বা ছিমছামভাবে টিপটপভাবে যেটাকে আমরা বলে থাকি সব কিছু করা সেটা, আর কি অর্ডারলি অর্থাৎ ভীষণ শৃঙ্খলিত, সুশৃঙ্খল যেন হয়, মানে তার সমস্ত কাজ চলা ফেরা আচরণ সব কিছুই যেন ছিমছাম এবং টিপটপ হয়, সেদিকে তিনি ভীষণ নজর রাখেন। In his 5 years abroad, Sir Mohan had acquired the manners and attitudes of the upper classes. তিনি তার জীবনের যে 5 বছর 5 years সেই সময়টাতে তিনি অ্যাব্রড অর্থাৎ বিদেশে ছিলেন, অর্থাৎ যে সময়টাতে তিনি ইংল্যান্ডের লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারের একটি কলেজে পড়াশোনা করতেন, ঠিক সেই সময়টাতে 5 বছর সময়টাতে তিনি একটু একটু করে নিজেকে পাল্টে ফেলেছিলেন। এই যে ভারতীয়
সংস্কৃতি বা ভারতীয় চলাফেরার যে কায়দা কানুন সেখান থেকে নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নিয়ে তিনি বরং সেগুলোকে বাদ দিয়ে অ্যাকোয়ার্ড করেছিলেন, অর্জন করেছিলেন। কে অর্জন করেছিলেন? ম্যানার্স, অর্থাৎ সভ্যতা বা চলাফেরার কায়দা কানুন। কিসের মতো? ম্যানার্স অ্যান্ড অ্যাটিটিউড অব দ্য আপার ক্লাসেস, অর্থাৎ উঁচু সমাজের উঁচু শ্রেণীর মানুষরা ঠিক যে কায়দায় বা যে পদ্ধতিতে চলাফেরা করে সেই ম্যানার্স অ্যান্ড অ্যাটিটিউড তিনি অর্জন করেছিলেন, আয়ত্ত করে ফেলেছিলেন সেই 5 বছরের মধ্যে। এটাই তার জীবনের শ্রেষ্ঠ সময় বলে তিনি মনে করেন। যদিও এই 5 বছর বিদেশে পড়ার আগের পড়াশোনাগুলো কিন্তু তিনি ভারতের মধ্যেই করেছিলেন, কিন্তু সেগুলোকে তিনি মনে রাখেননি। তার মনে হয়েছিল সেগুলো এমনি এমনি হয়ে গেছে, ভারতের সংস্কৃতিতে ওগুলো করা এমন কিছু ব্যাপার না। বিদেশে তিনি পড়েছেন 5 বছর, সেটাই তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময়। তারপর থেকে তিনি নিজেকে নিজের সেই বিদেশি কালচারটাকে সবসময় আয়ত্ত করে রেখেছেন এবং কখনোই তার থেকে তিনি একটুও বিচ্যুত হন না। হি রেয়ারলি স্পোক হিন্দুস্তানি, যার জন্যই তিনি এখন সেখান থেকে ফেরার পর থেকে তিনি রেয়ারলি স্পোক হিন্দুস্তানি, অর্থাৎ হিন্দি ভাষায়, যেটা তার মাতৃভাষা, সেই মাতৃভাষায় তিনি কথা বলেন না বললেই চলে। ভীষণ কম, রেয়ারলি অর্থাৎ খুব কম, কদাচিৎ তিনি এই হিন্দুস্তানি বা তার নিজের মাতৃভাষায় হিন্দি ভাষায় কথা বলে থাকেন। When he did, it was like an Englishman's only the very necessary words and properly anglicized. বলতে যদি কখনো তাকে বলতেই হয় একান্তই তার সেই হিন্দুস্তানি ভাষা, তাহলে সেটা কিন্তু ইট ওয়াজ লাইক অ্যান ইংলিশম্যানস, অর্থাৎ ঠিক ইংরেজরা যে কায়দায় তাদের মাতৃভাষা ইংরেজিতে কথা বলে থাকেন, ঠিক কায়দাটাকে তিনি একই রকমভাবে অ্যাপ্লাই করেন, শুধু শব্দগুলো হিন্দি প্রয়োগ করেন, সেটাও সব ক্ষেত্রে নয়। অনলি দ্য ভেরি নেসেসারি ওয়ার্ডস, শুধুমাত্র সেই শব্দগুলো যেগুলো খুব জরুরি, হিন্দি শব্দ যেগুলো না বললে হয়তো যাকে তিনি বলছেন তাকে তিনি বোঝাতে পারবেন না, শুধুমাত্র সেই শব্দগুলোই তিনি হিন্দি ব্যবহার করেন। ঠিক আছে, তারপরেই চলে যান সম্পূর্ণভাবে ইংরেজিতে, এবং যেটুকু হিন্দি বলেন সেটুকুও প্রপারলি অ্যাংলিসাইজড, অর্থাৎ সম্পূর্ণই ওই বিদেশি কায়দায়। বাট হি fancied his English finished and refined at no less a place than the University of Oxford. বরং তিনি মনে করতেন যে তিনি যে ইংরেজি ভাষাটাকে আয়ত্ত করেছেন সেটা এতটাই মার্জিতভাবে তিনি আয়ত্ত করতে পেরেছেন যে সম্পূর্ণ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পরিচালিত যে ইংরেজি, সেই ইংরেজির তুলনায় সেটা নাকি কোনো অংশেই কম নয়। তিনি অনেক বেশি ভালো অক্সফোর্ডের ইউনিভার্সিটির ইংরেজিটাকে আয়ত্ত করে ঠিক তেমনিভাবেই নিজেকে সেই ভাষাতে কথা বলতে চেষ্টা চালিয়ে গিয়েছেন এবং সেটাকে সুন্দরভাবে আয়ত্তও করে ফেলেছেন। হি ওয়াজ ফন্ড অফ কনভারসেশন, তিনিও কিন্তু কথা বলতে বা গল্প করতে ভীষণ ভালোবাসেন। তো সেই ভালোবাসাটা কীরকম ক্ষেত্রে? অ্যান্ড লাইক আ কালচার্ড ইংলিশ ম্যান হি কুড টক অন অলমোস্ট এনি সাবজেক্ট, বুকস, পলিটিক্স অর পিপল। বলছে যে যেরকম ইংরেজরা হয় ঠিক যে কোনো সাবজেক্টে তারা অনেকটা সময় ধরে কথা বলে যেতে পারে বা কথা চালিয়ে যেতে পারে অপর পক্ষের সঙ্গে, সেটা যে কোনো ম্যাটার হতে পারে, কোনো বুকস নিয়েও আলোচনা হতে পারে, পলিটিক্স নিয়েও হতে পারে, পিপলদেরকে নিয়েও হতে পারে, যে কোনো টপিকের ওপরে ঠিক ইংরেজরা যেমন অনেকটা সময় ধরে ইংরেজিতে কথা চালিয়ে যেতে পারেন, মিস্টার লালও মনে করেন যে তিনিও ঠিক ইংরেজদের মতোই যে কোনো টপিকে অনেকটা সময় ধরে ইংরেজদের সঙ্গে একইভাবে একই তালে কথা চালিয়ে যেতে পারেন এবং সেটা তিনি ভালোবাসেন। How frequently had he heard English people say that he spoke like an Englishman? হাউ ফ্রিকুয়েন্টলি কতবার, না জানি কতবার তিনি এটা শুনেছেন ইংরেজদের মুখে, যারা ইংরেজরা বলছেন যে তিনি নাকি মিস্টার লাল নাকি যখন ইংরেজিতে কথা বলেন তখন সেটা সম্পূর্ণভাবে একজন ইংরেজদের মাতৃভাষার মতোই শোনায়, অর্থাৎ সেই ইংরেজিটা
একটুও শুনে বোঝা যায় না যে তিনি মানে তার মাতৃভাষা ইংরেজি নয়, তিনি হিন্দুস্তানি, সেটা কিন্তু একদম বোঝা যায় না। বরং তিনি যথেষ্ট ভালোভাবে ইংরেজিটা বলেন, যার জন্য ইংরেজরাও তার প্রশংসা না করে পারেন না। এবং কতবার যে তিনি এই প্রশংসা শুনেছেন যে তার ইংরেজিটা নাকি ভীষণ উন্নত মানের, ইংরেজি বলার কায়দাটা, সেটা তার এই সময়টাতে তিনি একবার মনে করে নিলেন যে তিনি ইংরেজদের থেকে কোনো অংশেই নিজেকে এতটুকুও কম যোগ্য বলে মনে করেন না, বরং তাদের সমকক্ষ, সমতুল্য বলে নিজেকে সবসময় ভাবতে থাকেন। এবং এই সমস্ত কথা তিনি ভাবছেন সেই মানে কখন, যখন তিনি তার ড্রিঙ্কটা পান করে চলেছেন এবং অপেক্ষা করে চলেছেন যে কখন তার প্রথম শ্রেণীর কামরাতে তার ব্যাগেজগুলো তুলে দিয়ে তার বেয়ারার এসে তাকে খবর দেবে যে তার মানে কাজটা কমপ্লিট হয়ে গেছে, এবার তাকে ট্রেনে উঠতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই খবরটা তিনি পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তিনি এইভাবে রুমিনেট করে চলেছেন, অর্থাৎ পুরনো যে মানে কথাগুলো, ফেলে আসা দিনের যে কথাগুলো, সেগুলোকে একবার করে রোমন্থন করে চলেছেন। স্যার মোহন wondered if he would be traveling alone. স্যার মোহন ওয়ান্ডার্ড, এই ওয়ান্ডার্ড মানে হচ্ছে একটু শঙ্কা প্রকাশ করা, একটু আশঙ্কিত হলেন। কেন আশঙ্কিত হলেন? তিনি মনে মনে ভাবতে লাগলেন যে তার যে কম্পার্টমেন্ট বা ট্রেনের যে কামরা, সেই কামরায় তাকে কি একা একাই যাত্রা করতে হবে? এই আশঙ্কা বা সংশয় স্যার মোহনলালের মনের মধ্যে উদয় হলো। তিনি তো সুরা পান করছেন আর মনে মনে ভাবছেন অনেক কথা, অনেক স্মৃতি রোমন্থন করছেন। তো মানে পিছনে ফেলে আসা স্মৃতির কথা ভাবতে ভাবতে তার হঠাৎ আজকের যে জার্নিটা তিনি করতে চলেছেন বা করবেন, সেটা নিয়েও তার মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনার উদয় হচ্ছে। তো হঠাৎ করেই তার মনে হলো যে আজকের যে এই ট্রাভেলটা, সেটা কি তাকে একা একাই করতে হবে কামরার মধ্যে? It was a cantonment and some English officers might be on the train. ওই মানে যে জায়গাটা, সেটা ছিল ক্যান্টনমেন্ট। হ্যাঁ, তো ক্যান্টনমেন্ট শব্দটার মানে হলো সেনা ছাউনি, অর্থাৎ সেনাদের জন্য কোনো বিশেষভাবে থাকার যে মানে এলাকা, তো সেটাকে সেনা ছাউনি বলা হয়। তো সেই জায়গাটা মানে যেখানে স্টেশনটা ছিল তার আশেপাশে সেনা ছাউনি ছিল। তো স্বভাবতই সেনা ছাউনি হলে সেনাদের যাতায়াত সেই অঞ্চল থেকে বেশি হওয়ার কথা। তো সেই জন্যই তিনি কল্পনা করছেন যে যেহেতু ওই মানে এরিয়াটা বা ওই মানে স্টেশনের ওই জায়গাটুকু একটা সেনা মানে ছাউনি বা সেনা নিবাস রয়েছে সেখানে, তো হয়তো কিছু ইংরেজ সেনা অফিসার ট্রেনে উঠলেও উঠতে পারেন, এটা তিনি মানে আশা করছেন যে মানে হয়তো বা তাকে একা নাও জার্নি করতে হতে পারে, যেহেতু সেই জায়গাটা সেনানিবাস রয়েছে। সুতরাং সেই জায়গা থেকে যে কোনো ধরনের কোনো অফিসার তার যে কম্পার্টমেন্টটা সেটাতে উঠতেই পারেন। হ্যাঁ, এমনটা যদি হয় তাহলে খুব ভালো হয়। His heart warmed at the prospect of an impressive conversation. তো যেইমাত্র তার মনের মধ্যে উদয় হলো যে এই সেনা ছাউনি থেকে কোনো মানে অফিসার, ইংরেজদের কোনো অফিসার, হ্যাঁ, তিনি এই ট্রেনটাতে উঠতে পারেন এবং তার কামরায় তার সহযাত্রী হয়ে উঠতে পারেন, এই ভাবনাটি তার মনের মধ্যে উদয় হওয়া মাত্রই তার মন ভীষণ আনন্দে ভরপুর হয়ে উঠল। কেন? কারণ একটি জমাটি আড্ডার সম্ভাবনা তার মনটাকে যেন চাঙা করে তুলল। তিনি ভেবেই নিলেন যে মানে হিজ হার্ট ওয়ার্মড, অর্থাৎ সঙ্গে সঙ্গে যেন উষ্ণ হয়ে গেল অ্যাট দ্য প্রসপেক্ট অফ অ্যান ইমপ্রেসিভ কনভারসেশন। ইমপ্রেসিভ মানে খুব আনন্দদায়ক, কনভারসেশন মানে হচ্ছে মানে কথোপকথন, অর্থাৎ মানে সেই ইংরেজ সেনার সঙ্গে বা অফিসারের সঙ্গে তার অনেকটা সময় ধরে, জার্নির অতটা সময় ধরে তিনি একটি সুন্দর মানে কনভারসেশন করতে পারবেন, জমাটি একটি আড্ডা হবে, সেটা ভাবতে ভাবতেই তিনি যেন হঠাৎ করে ভীষণ মানে আনন্দিত বোধ করতে লাগলেন। He never showed any sign of eagerness to talk to the English as most Indians did. যদিও অধিকাংশ ভারতীয়দের মতো তিনি কখনোই আগ বাড়িয়ে ইংরেজ সেনার সঙ্গে বা ইংরেজ অফিসারের সঙ্গে কথা
বলার আগ্রহ দেখাতেন না সেটাও তিনি জানেন, কারণ তার ধারণা যে ইংরেজদের সঙ্গে কথা বলতে চাওয়ার যে আকাঙ্ক্ষাটা সেটা যদি প্রকাশ করা হয় তো সেটাও একটা ব্যাড ম্যানার্স, যেটা সচরাচর বেশিরভাগ ভারতীয়রাই করে থাকে। ইংরেজদেরকে দেখতে পেলেই সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে একটু কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করা। তো সেটা তিনি মনে করেন যে তার মতো ভালো সংস্কার নিয়ে বেড়ে ওঠা মানুষের পক্ষে সেটা একটা ব্যাড ম্যানার্স হতো। সেই জন্য তিনি কখনোই সেই অফিসারের সঙ্গে আগ বাড়িয়ে কথা বলার কোনো সাইন প্রকাশ করতেন না। সেটাও তিনি ভালো করেই জানেন। নর ওয়াজ হি লাউড, অ্যাগ্রেসিভ অ্যান্ড অপিনিয়নেটেড লাইক দেম। এখানে দেম বলতে ইন্ডিয়ানদের কথা বলা হয়েছে, আপামর ভারতীয় জনতার কথা বলা হয়েছে। তো এখানে ভারতীয় জনতার সম্পর্কে তার একটি ভীষণই মানে নেগেটিভ ধারণা রয়েছে যে তারা নাকি ভীষণ চড়া সুরে কথা বলে, যে কোনো ভারতীয় ভীষণ লাউড, ভীষণ জোরে জোরে কথা বলে, অ্যাগ্রেসিভ অর্থাৎ ভীষণ কি বলবো মানে প্রচণ্ড আগ্রাসী মনোভাব থাকে তাদের। কীরকম ক্ষেত্রে, যেমন ধরো মানে আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলা, মানে যেন মনে হচ্ছে যেন আক্রমণ করবে, এরকমভাবে জোরে জোরে মানে হা হা করে চিৎকার করতে করতে কথা গল্প করছে বা কথা বলছে, সেরকম মানে ম্যানার্স সে ভারতীয়দের মধ্যে দেখেছে বা খেয়াল করেছে। এটা তার মনে হয়েছে যে এটা ভারতীয়দের একটা সংস্কার। আরেকটা কি না, ওপিনিয়নেটেড অর্থাৎ নিজের মতটাকে জোর করে অন্যের উপরে চাপিয়ে দেওয়া, মানে যেটা সে মনে করছে মানে গোড়ার মতো নিজের মতটাকে জাহির করতে চাওয়া। তো এই কোয়ালিটিসগুলো তিনি মনে করেন যে এটা ভারতীয়দের রয়েছে এবং সেটা ভীষণই ব্যাড ম্যানার্স। তো সেই ব্যাড ম্যানার্সটা অন্ততপক্ষে তিনি দেখাবেন না সেই ইংরেজ সহযাত্রীর প্রতি, কারণ তিনি কখনোই সেরকম লাউড মানে চড়াসুরে কথাও বলেন না, ভীষণ অ্যাগ্রেসিভও নন, আর ওপিনিয়নেটেড তো ননই, যার জন্য তিনি জোর করে আগ বাড়িয়ে ভারতীয়দের মতো, যে কোনো অন্য ভারতীয়দের মতো চড়াসুরে আক্রমণাত্মক ভঙ্গিতে বা গোড়ার মতো নিজের মতামত তিনি কখনোই জাহির করতেন না। তাহলে তিনি কি করতেন? He went about his business with an expressionless matter of factness। অর্থাৎ তার মানে মতে তিনি সেই ক্ষেত্রটাতে কি করতেন না, তিনি উত্তেজিত হতেন না, অর্থাৎ অনুত্তেজিতভাবে নিজের কাজে তিনি লিপ্ত থাকতেন। তো তিনি কখনোই মানে তার যে মানে ভাবটা মানে তিনি সেই ইংরেজ সেনার সঙ্গে গল্প করতে চান, মনে মনে চান, কিন্তু তার জন্য যে আগ্রহটা প্রকাশ করা সেটা তিনি কখনোই করবেন না, বরং তিনি এক্সপ্রেশনলেস হয়ে থাকবেন সেই বিষয়টাতে। ম্যাটার অফ ফ্যাক্টনেস মানে হচ্ছে সেই বিষয়, অর্থাৎ তিনি কথা বলতে চান যে সেই ব্যক্তিটির সঙ্গে, সেই বিষয়টিতে তিনি একেবারে কোনো রকমেরই কোনো উত্তেজনা প্রকাশ করবেন না, বরং তিনি তার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন। তো সেই কাজটি কি, কোন কাজটি তিনি করতে চাইছেন? He would retire to his corner by the window and get out a copy of the Times। তাহলে তিনি কি করবেন না, তিনি মানে রিটায়ার করা, এখানটায় হি উড রিটায়ার মানে তিনি অবসর নেবেন। তো এখানে কিন্তু অবসর নেওয়া অর্থে চুপচাপ বসে থাকাকে বোঝানো হয়েছে। অর্থাৎ ট্রেনের উঠে তিনি জানালার ধারে যে কোনো একটা মানে ধার বরাবর কোণের দিকে তার নির্দিষ্ট আসনে গিয়ে তিনি বসবেন এবং তার সেই সঙ্গে নিয়ে আসা টাইমস পত্রিকাটি খুলবেন। এখানে দ্য টাইমস এটি কিন্তু একটি পত্রিকার নাম। এই পত্রিকাটি সেই সময়টাতে ভীষণই একটি জনপ্রিয় পত্রিকা ছিল, যেটা তিনি সবসময় ক্যারি করেন তার জার্নির সময়। তো সেই পত্রিকাটি ইংরেজদের ভীষণ প্রিয় একটি পত্রিকা, যেটা সকলেই মোটামুটি মানে পড়েন। তো যার জন্য তিনি মানে মনে মনে ভাবছেন যে তিনি যদি এরকম মানে সঙ্গী কোনো পান তাহলে তিনি মোটেও খুব একটা তার সঙ্গে কথা বলার মানে আগ্রহে তিনি ভীষণ আগ্রহী, সেই ব্যাপারটা তিনি প্রকাশ করবেন না, বরং ট্রেনে উঠে জানলার ধারে একটি কোণের দিকে তার নির্দিষ্ট আসনে গিয়ে বসবেন এবং দ্য টাইমস পত্রিকাটি
খুলবেন। আর কি বলছেন, হি উড ফোল্ড ইট ইন আ ওয়ে ইন হুইচ দ্য নেম অফ দ্য পেপার ওয়াজ ভিজিবল টু দ্য আদার্স। এবং সেই পত্রিকাটিকে তিনি শুধু খুলবেন নয়, এমনভাবে ভাঁজ করবেন কাগজটিকে, যাতে অন্যদিকে অন্য প্রান্তে বসে থাকা যে ব্যক্তি তার চোখের সামনে সেই নামটি, পত্রিকার নামটি যেন জলজল করে ওঠে, অর্থাৎ সেই নামটি যেন সে অপর পক্ষে বসে থাকা ব্যক্তি খুব সহজেই দেখতে পান। ঠিক আছে, আর কি হবে, while he did the crossword puzzle, এবং সেই ভাঁজ করা অবস্থায় যেই সময়টাতে অন্যের দৃষ্টি কাড়বে সেই পেপারের নামটি, তখন তিনি পেপারের ভাঁজ করা অন্য প্রান্তে এই দিকটাতে তিনি তখন কি করবেন না, তিনি ওই চোখের সামনে তখন তিনি ধরে রাখবেন সেই পত্রিকাটি এমনভাবে যে পত্রিকার অন্য প্রান্তে শব্দ জব্দের যে ছকটি থাকে বা ধাঁধা থাকে সেটি তিনি সমাধানে ব্যস্ত, তিনি ভান করবেন যে তিনি ওই পেপারটাতে শব্দ জব্দের যে ছকটি থাকে সেটাকে তিনি সলভ করছেন। ঠিক আছে, ওই যে ক্রসওয়ার্ড পাজল যেটাকে বলা হয়, তো সেই শব্দ জব্দের ধাঁধাটাকে তিনি সলভ করছেন। আর অন্য প্রান্তে পত্রিকার যে নামটি দ্য টাইমস, যেটা অপর প্রান্তের সেই ব্যক্তিকে নির্দ্বিধায় অ্যাট্রাক্ট করবে সেই পত্রিকাটির দিকে। দ্য টাইমস অলওয়েজ অ্যাট্রাক্টেড অ্যাটেনশন, কারণ তিনি জানেন দ্য টাইমস এই পত্রিকাটি এমন একটি পত্রিকা যে পত্রিকা সবসময়ই অন্যের নজর কাড়ে। কারোর হাতে ওই পত্রিকাটি থাকলে অপর প্রান্তে যে ব্যক্তি দেখতে পাচ্ছে সেটি তার কিন্তু নজরে আসে যে এই পত্রিকা পড়ছে সে যথেষ্ট শিক্ষিত ব্যক্তি, না হলে এরকম পত্রিকা যেটাতে ইংরেজি ভাষাটা যথেষ্ট কঠিন করে লেখা থাকে সেই পত্রিকা পড়ে বুঝতে পারবে, এমনটা না হলে তো পড়বে না। সুতরাং সেই ব্যক্তির সম্পর্কে একটি বড় মানের ধারণা তৈরি হবে, সেই জন্যই তিনি এটা করতে চান এই কায়দাটি, যাতে করে তার সম্পর্কে অপরপক্ষের ব্যক্তির একটি সুন্দর ধারণা তৈরি হয়। Someone would like to borrow it when he put it aside with a gesture signifying I have finished with it. এবং তিনি যখন তার কাগজটি পড়া শেষ হয়ে যাবে তখন তিনি এমন এক ভঙ্গিতে সেই কাগজটিকে পাশে সরিয়ে রাখবেন ভাঁজ করে, যেটা যার মানেটা এমনভাবে তিনি প্রকাশ করবেন তো ওটা আমার পড়া হয়ে গেছে, আই হ্যাভ ফিনিশড উইথ ইট, আমি এই পেপারটা পড়ে ফেলেছি, এমন একটা ভঙ্গিমা তিনি মুখের মধ্যে নিয়ে আসবেন। এবং মুখের মধ্যে নিয়ে এসে তিনি কাগজটাকে পাশে সরিয়ে রাখবেন, এবং সেই সরিয়ে রাখা মানেই অপর পক্ষের দৃষ্টি সেটা আকর্ষণ করবে, এবং স্বাভাবিকভাবে তার মনে হবে যে এই ভদ্রলোকের পেপারটা যখন পড়া হয়ে গেছে তাহলে আমি একটু নিয়ে পড়ি, দেখি কি আছে। তো স্বাভাবিকভাবে তিনি সেটিকে বড় করতে চাইবেন বা ধার নিতে চাইবেন, যাতে করে ওই চোখ বোলানোর জন্য কেউ একজন তার ওই পেপারটিকে তার কাছ থেকে চেয়ে নেন এই উদ্দেশ্যে। Perhaps someone would recognize his valuable tie which he always wore while traveling. হয়তো এমনটাও হতে পারে যে অপর পক্ষের যে যাত্রীটি তার মধ্যে কেউ একজন তার গলায় পরিহিত সেই যে ভ্যালুয়েবল টাই, যে টাইটির কথা আমরা আগেও জেনেছি, সেই ভ্যালুয়েবল টাইটির দিকে তার হয়তো নজর যাবে, এবং সেই নজর যাওয়া মাত্রই তিনি সেই ভ্যালুয়েবল টাইটির নজর কাড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যে ভ্যালুয়েবল টাই পড়েছেন এই মানুষটি ইংরেজদের সঙ্গে বা অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে ভীষণভাবে যুক্ত, সুতরাং তার একটি পদমর্যাদা বাড়বে, এমনটি তিনি অনুভব করেন। সেই জন্য তিনি ভ্যালুয়েবল টাইটি ট্রাভেল করার সময় পরিধান করেন। তো হয়তো যদি দ্য টাইমস পত্রিকাটি ফেলিওরও হয় নজর কাড়তে অপরপক্ষের, কিন্তু তার গলার সেই ভ্যালুয়েবল টাইটি তো অতি অবশ্যই অপরপক্ষের নজর কাড়বেই, এটা তিনি নিশ্চিতভাবে বিশ্বাস করেন। দ্যাট উড ওপেন আ ভিস্তা লিডিং টু আ ফেয়ারি ল্যান্ড অফ অক্সফোর্ড কলেজেস, মাস্টার্স, ডনস, টিউটার্স, বোট রেসেস অ্যান্ড রাগার ম্যাচেস। এবং যেই মাত্র তার সেই ওই ভ্যালুয়েবল টাইটা লক্ষ্য করবেন, সেই মাত্রই অপরপক্ষের সেই ব্যক্তিটি বুঝতে পারবেন যে এই ব্যক্তি ভীষণভাবে ইংল্যান্ডের সঙ্গে যুক্ত।
এবং যে টাইটা তিনি বাইরে ভ্রমণের সময় মানে এই জন্যই পড়েন যাতে এইভাবে মানে অপর পক্ষের নজর কেড়ে তার সঙ্গে একটা কথোপকথনের লিঙ্ক তিনি পেয়ে যান ইংরেজদের সঙ্গে, এবং এইভাবেই খুলে যাবে তার সেই কথোপকথনের নবদিগন্ত। কীরকম? যেখানে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে থাকবেন। চলে যাবেন তার সেই রূপকথার দেশ অক্সফোর্ডে, অক্সফোর্ড কলেজে, যে কলেজে তিনি মানে অনেক বছর আগে মানে পড়াশোনা করেছেন, সেই কলেজের কথা নিয়ে তিনি তখন আলোচনা করবেন। সেখানকার অধ্যাপকদের সম্পর্কে কথা বলবেন, শিক্ষকদের সম্পর্কে কথা বলবেন, সেখানকার যে রাগার খেলা, রাগবি খেলা যেটাকে বলা হয়, ঠিক আছে, সেই খেলার সম্পর্কে কথা বলবেন, পাইচ খেলার সম্পর্কে কথা বলবেন। তার যে বিভিন্ন যে স্মৃতি, বহু মানে 5 বছরের যে বহু স্মৃতি তিনি মানে তার যে স্মৃতিপটে স্টোর করে রেখেছেন, সেগুলো সম্পর্কে তিনি একটু 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 করে কথা বলার সুযোগ তিনি পেয়ে যাবেন, এবং সেগুলো নিয়েই গল্প করতে তিনি একটা দারুণ সুন্দর মানে পার্টনার তিনি পেয়ে যাবেন ট্রেনে। If both the Times and the tie failed, Sir Mohan would cohere his bearer to get the Scotch out. আর যদি দ্য টাইমস পত্রিকাটিও মানে ফেলিওর হয় আর এই ব্যালিয়াল টাই, এই দুটোই যদি কোনোটি যদি মানে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে না পারে বা অন্য কারোর দ্বারা যদি মানে পরিলক্ষিত না হয়, তাহলে তিনি বিশ্বাস করছেন যে তিনি তখন তার সেই যে বেয়ারা যাকে তিনি সঙ্গে বহন করেছেন, সেই বেয়ারাটিকে তিনি ডাকবেন, কই হ্যাঁ কেউ আছে এই বলে, এবং সঙ্গে সঙ্গে বেয়ারের তার হাতে একটি গ্লাসে স্কচ মানে বাড়িয়ে দেবে, এবং সেটা সামনে আসা মাত্রই তখন সেই পানীয়তে তিনি চুমুক দেবেন, এবং সেই স্কচটা কিন্তু ইংরেজদের নজর কাড়বেই। অর্থাৎ ব্যালিয়াল টাইও যদি ফেলিওর হয় বা তার সেই দ্য টাইমস পত্রিকাও যদি ফেলিওর হয় ইংরেজদের নজর কাড়তে, কিন্তু স্কচ থেকে তো নজর কিছুতেই সরবে না ইংরেজদের। কেন? কারণ হুইস্কি নেভার ফেলড উইথ ইংলিশম্যান, কারণ ইংরেজরা কখনোই হুইস্কির আকর্ষণ অস্বীকার করতে পারেন না। এটা স্যার মোহনলাল মানে মনে করছেন যে দুটো যদি ফেলিওরও হয়, কিন্তু হুইস্কির প্রতি যে তাদের ইংরেজদের যে একটা বিশাল আকর্ষণ, সে আকর্ষণটা অন্তত পক্ষে কিছুতেই ফেলিওর হবে না। দেন ফলোড স্যার মোহনস হ্যান্ডসাম গোল্ড সিগারেট কেস ফিল্ড উইথ ইংলিশ সিগারেটস, এবং সেই হুইস্কি খাওয়ার এরপরেই তিনি বের করবেন তার ইংল্যান্ডে থাকাকালীন অবস্থায় একটি সিগারেট ভর্তি সোনার একটা সুদৃশ্য কেস তিনি ব্যবহার করতেন, যেটা সোনার তৈরি, এবং সেই কেসটিতে প্রচুর সিগারেট ভরা থাকতো। সেটা হচ্ছে ইংল্যান্ডেরই সিগারেট। তো সেই যে সিগারেট কেসটা তিনি তখন ওই স্কচ পান করার পরেই তিনি এবার মানে ওই সিগারেট কেস বার করবেন, যেটার মধ্যে প্রচুর ইংলিশ সিগারেট মানে ভর্তি রয়েছে। তো ইংল্যান্ডে প্রস্তুত সেই সিগারেট কেসটা যখন বার করবেন, তখন অপরপক্ষের নজর থেকে তিনি কিছুতেই এড়াবেন না। কারণ ইংলিশ সিগারেট ইন ইন্ডিয়া, কারণ মানে তিনি মনে করেন যে ভারতবর্ষে এই সিগারেটটা পাওয়া মানে খুব একটা দুর্লভ বিষয়। মানে ভারতবর্ষে বসে ইংল্যান্ডের সেই বিখ্যাত মানে সিগারেট, সেটা পাওয়া কি এত সহজ? সুতরাং সেটা যখন তিনি খাচ্ছেন, তার মানে ইংল্যান্ডের সঙ্গে তার ভীষণভাবে যুক্ত মানে তিনি রয়েছেন, সেটা বোঝা যাবে। সেই জন্যই ইংলিশ সিগারেটস ইন ইন্ডিয়া, হাউ অন আর্থ ডিড হি গেট দেম? তখন অপরপক্ষ ভাববে যে এই ভদ্রলোক এই দেশে বাস করে এরকম ভালো একটা সিগারেট জোগাড় করলেন কিভাবে? এটা তাদের মনের মধ্যে তখন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগবে। আর তারা তখন এই সিগারেটটার প্রতি আকৃষ্ট হবে। শিওর হি ডিডন্ট মাইন্ড, এবং তখন কি হবে, তারা নিশ্চিতভাবে তার কাছে সিগারেটটা চাইবে। অর্থাৎ তারা মনে করবে যে এই দেশে বাস করে যখন এই সিগারেটটা ব্যবহার করেছে, তাহলে একাধটা চাইলে নিশ্চয়ই তিনি কিছু মনে করবেন না। এরকমভাবে তিনি মানে এইভাবে তিনি ভাবছেন। আনসার মোহনস আন্ডারস্ট্যান্ডিং স্মাইল, অফকোর্স হি ডিডন্ট, এবং তিনি মানে একটি সমঝদারি হাসি দিয়ে বুঝিয়ে দেবেন যে না, তিনি সত্যিই কিছু মনে করছেন না। একাধটা সিগারেট দিলে তিনি কিছুই মনে করবেন না, এমন একটা ভান করে তিনি একটি সমঝদারি হাসি দেবেন, এবং সেটার মধ্যে দিয়ে তাদের আবার বাক্যালাপ শুরু হয়ে যাবে। বাট
Could he use the Englishman as a medium of commune with his dear old England? কিন্তু এত কিছু তো হলো, অর্থাৎ তিনি প্রথমে দ্য টাইমস পত্রিকা খুলবেন, তারপরে সেটার নাম যাতে নজরে আসে এমন একটা ভান করবেন, ক্রসওয়ার্ড পাজল সলভ করবেন, তারপরেও যদি না হয় তাহলে তিনি পরে ইয়ে করবেন, তার ব্যালিয়াল টাইটাকে তিনি দেখাবেন, ঠিক আছে, সেই ব্যালিয়াল টাইও যদি মানে ফেলিওর হয়, হ্যাঁ, তারপরে তিনি মানে হুইস্কি পান করার একটা ব্যবস্থা করবেন, হুইস্কি পান করতে গিয়েও যদি তিনি ফেলিওর হন তাহলে তারপরে তিনি সিগারেট কেস বার করবেন। এবার এতগুলোর মধ্যে মানে কোনো না কোনোটা তো অবশ্যই ইংরেজদেরকে আকর্ষণ করবে বলে তিনি মনে করেন। এবার সেই মানে আকর্ষণের মধ্যে দিয়ে যখন অপরপক্ষ তার প্রতি আকৃষ্ট হবে বা তার সঙ্গে কিছু না কিছু বিষয় নিয়ে একটু কথা বলতে মানে চাইবে, তখন তিনি কি ওই ইংরেজ ভদ্রলোকের সঙ্গে তার সাধের ইংল্যান্ড নিয়ে আলোচনার মাধ্যম হিসেবে সে ভদ্রলোককে ব্যবহার করতে পারবেন, এটা নিয়ে এবার তার একটি সন্দেহ তৈরি হয় যে এত সব না হয় হলো, এত সব করে তিনি না হয় সে ব্যক্তিটির মন জয় করতে পারলেন, কিন্তু অবশেষে তিনি কি সেই ব্যক্তিটিকে তার সেই কমিউনিকেশনের যে মিডিয়াম, অর্থাৎ তার যে প্রিয় স্বর্গরাজ্য ইংল্যান্ড, সেই স্বর্গরাজ্যকে নিয়ে তিনি বিভিন্ন বিষয়ে যে আলোচনা করতে চান গোটা জার্নির সময়টুকুতে, সেই জার্নি করার যে আলোচনা করার যে একজন সঙ্গী, সেই সঙ্গী বা মাধ্যম হিসাবে তিনি সেই ব্যক্তিটিকে ব্যবহার করতে পারবেন তো, এটা কিন্তু তিনি এবার ভাবতে শুরু করলেন। Those 5 years of grey bags and gowns, of sports blazers and mixed doubles, of dinners at the inns of the court and nights at Piccadilly, অর্থাৎ এতগুলো জীবন, যে জীবন তার কাছে স্বর্গরাজ্যের চেয়ে কোনো অংশে কম নয়, ঠিক আছে, তো সেই 5 বছর, যে 5 বছরে তিনি বিভিন্ন মানে পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, যেগুলোর প্রত্যেকটা তার কাছে একটি রোমাঞ্চকর স্মৃতি হিসেবে মানে তার স্মৃতিপটে রয়ে গেছে। যেমন সেই 5 বছরে তার ব্যবহার করা ছাই রঙা সেই ব্যাগ, তার গাউন, খেলার ব্লেজার, মানে খেলতে নামার জন্য যে আলাদা ধরনের একটা ব্লেজার হয়, তো সেই ব্লেজারগুলো একটু হালকা ধরনের হয়, হ্যাঁ, এবং একটু কালারফুল হয়, তো সেই মানে ব্লেজার পরে খেলতে নামা। মিক্সড ডাবল খেলা হচ্ছে এক ধরনের খেলা যেটা টেনিস বা ব্যাডমিন্টন খেলার ক্ষেত্রে মানে জেনারেলি হয়ে থাকে। এই খেলাগুলোতে প্রত্যেকটা দলে পুরুষ এবং নারী জোড় বেঁধে বেঁধে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, অর্থাৎ এদিকে দুজন ওদিকে দুজন, সেই দুজনের মধ্যে একজন পুরুষ একজন নারী, অর্থাৎ সেই খেলাগুলোতে তার সঙ্গী হিসাবে মানে কোনো নারী, সেই বিদেশি নারী, তাকে তিনি সঙ্গিনী হিসাবে পেয়েছেন, তার সঙ্গে সেই খেলার মজা। তারপরে ইন্স অফ কোর্ট হচ্ছে একটি মানে ইংল্যান্ডের একটি বিখ্যাত জায়গা, যে জায়গাটাতে ডিনার করার জন্য শুধুমাত্র অভিজাত শ্রেণীর ব্যক্তিরা তারাই একমাত্র মানে পারমিশন পান, সাধারণ মানের কোনো ব্যক্তি বা মানে মোস্ট অর্ডিনারি পিপল সেখানটা ডিনার করতে যাওয়ার কোনো সুযোগ বা পারমিশন পান না। তো সেই রকম জায়গাতে তিনি ডিনার করার সুযোগ পেয়েছেন, একটা সময় খেয়েছেন। তো সেই কোর্টে ডিনার খাওয়ার যে একটা তার বিশাল একটা সুন্দর অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা পিকাডেলির এই জায়গাটা, মানে ইংল্যান্ডের একটি জায়গা রয়েছে যে জায়গাটাতে মানে মানুষ খুব নিজের মতো করে মানে খেয়াল খুশি মতো নিশি যাপন করতে পারে। তো সেই রকম মানে নিশি যাপন করার সেই রাত্রিগুলো, সেই রাত্রি তাকে যে মধুর স্মৃতি দিয়েছে, সেই স্মৃতিগুলো সব কিছু মিলিয়ে তার জীবনের সেই 5টি বছর, ইংল্যান্ডে থাকা সেই 5টি বছর তার কাছে যেন অবিস্মরণীয় একটি মানে সময় হয়ে থেকে গিয়েছে। তো সেই সময়টাকে তিনি কখনোই ভুলতে পারেন না, এবং তিনি একা যখন থাকেন তখন অতি অবশ্যই সেই সমস্ত সময়গুলোকে, সেই সমস্ত মানে তার জীবনের আনন্দদায়ক মুহূর্তগুলোকে তিনি রোমন্থন করেন। এবার তিনি চাইছেন যে তার সেই ট্রেনের যাত্রাকালে তার যে যাত্রা সঙ্গী, তার সঙ্গেও সেই গল্পগুলোকে শেয়ার করতে। তো সেই শেয়ারিংটা তো ইন্ডিয়ানদের সঙ্গে করলে হবে না, কারণ ইন্ডিয়ানরা তো সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তেও যায়নি, এবং সেখানকার যে কালচার, সেখানকার যে মানে জীবনযাপন পদ্ধতি, সেগুলো তো তারা জানে না।
সুতরাং তাদের সঙ্গে আলোচনা করলে তিনি সেই মজাটা পাবেন না। যার জন্য তিনি চাইছেন যে মানে কোনো ইংল্যান্ডবাসী মানে ব্যক্তি মানে তার সঙ্গী হলে তার সঙ্গে কথা বলে তিনি বা এই সমস্ত আলোচনাগুলো করে তিনি ভীষণ আনন্দ পাবেন। 5 years of a crowded glorious life, তিনি নিজের জীবনের সবচেয়ে গ্লোরিয়াস লাইফ বলে এটাকে তিনি মনে করেন। তার সেই পাঁচটা বছর, সেই বছর ওই পাঁচটা বছর তার জীবনের সবচেয়ে ব্যস্ততম বর্ণোচ্ছল জীবন এটা বলে তিনি মনে করেন। হ্যাঁ, তো সেই জীবনটার সম্পর্কে তিনি একটা মানে সুন্দর ভাবে আলোচনা করার সুন্দর লোক না পেলে সেটা তার পক্ষে একটু মানে কষ্টদায়ক হতে পারে। এটার জন্যই তিনি এতক্ষণ ধরে ভাবছেন যে এমন কোনো মানুষকে তিনি সঙ্গী হিসাবে পাবেন। Oath far more than the 45 in India with his dirty, vulgar countrymen with sordid details of the road to success, of nocturnal visits to the upper story and obsessed old Lakshmi smelling of sweat and raw onions। এবং সেই যে তার জীবনের যে পাঁচটা ব্যস্ততম বর্ণোচ্ছল বছর বা জীবন, সেই জীবনের তুলনায় তিনি ভারতের যে জীবনটাতে তিনি এতগুলো বছর কাটিয়েছেন, অর্থাৎ ভারতে অতিবাহিত করা তার 45টা বছর, অর্থাৎ 45 বছরের সঙ্গে 5 বছর অ্যাড করলে 50 বছর, অর্থাৎ তিনি বর্তমানে 50 বছর বয়সী, অর্থাৎ তার জীবনের 5টা বছর তিনি কাটিয়েছেন ইংল্যান্ডে, বাকি 45টা বছর কাটিয়েছেন কিন্তু সেই ভারতবর্ষেই। কিন্তু তবুও ভারতবর্ষের সম্পর্কে তার এত খারাপ মানসিকতা বা এত খারাপ ধারণা যে এই মানে 45টা বছরে তিনি কি পেয়েছেন না, নোংরা অভব্য দেশবাসীর সঙ্গে থাকতে হয়েছে তাকে। তিনি এখানে পরিষ্কারভাবে যেন বলছেন যে এই মানে ডার্টি ভালগার কান্ট্রিমেন, ভালগার অর্থাৎ খুব খারাপ বলতে যেটাকে বোঝানো হয়, অসভ্য বলতে আমরা যেটাকে বোঝাই, তো তিনি তার নিজের দেশবাসীকে নোংরা অসভ্য বলে মানে অবহেলা করছেন। এবং মানে তার বদলে সাফল্যের শীর্ষে পৌঁছানোর জন্য ইত্রামির নিচতাপূর্ণ রাস্তা দিয়ে তারা দৌড়তেও নাকি ইতস্তত বোধ করে না। অর্থাৎ তিনি মনে করেন উইথ সর্ডেড ডিটেলস অফ দ্য রোড টু সাকসেস, এইখানকার মানুষ নাকি সাফল্যের চূড়াতে পৌঁছতে যাওয়ার জন্য মানে নানা ধরনের যে মানে নোংরা পথগুলো, সেই ইতরাম মানে বা নিচতাপূর্ণ যে রাস্তা, সেই রাস্তাতে দৌড়তেও তারা পিছপা হয় না। তো সেই রকম মানে সেই রকম ধরনের মানুষদের সঙ্গে তাকে মানে জীবন যাপন করতে হয়েছে। তার সঙ্গে তার স্ত্রীকেও তিনি মানে একই সঙ্গে একই দলের মানুষ বলে মানে বলেছেন এখানটায় দেখো, সেই জন্য তিনি উল্লেখ করা হয়েছে অফ নকটার্নাল ভিজিটস টু দ্য আপার স্টোরি, অর্থাৎ তারই নিজের বাড়ির ওপর তলায় নৈশকালীন যে মানে পরিদর্শন, সেই পরিদর্শনে গিয়ে তিনি মানে কাকে পেয়েছেন, অবসেস ওল্ড লক্ষ্মী। এখানে তিনি তার নিজের স্ত্রীকেই কিন্তু দেখো কিভাবে মানে বিদ্ধ করেছেন, যে তার মনে হয়েছে যে তার যে মানে স্ত্রী জীবন সঙ্গিনী, সেই মানে জীবন সঙ্গিনী কীরকম, অর্থাৎ মানে অবসেস অর্থাৎ বুড়িয়ে যাওয়া, ওল্ড অর্থাৎ মানে যথেষ্ট বয়স হয়ে গিয়েছে, মানে তাকে দেখে মনে হয় যে তার চোখে মুখে বয়সের একটা মানে ছাপ, সেরকম বুড়িয়ে যাওয়া স্থূলাকার মানে বড় সড়ো মোটা সোটা চেহারার মানে একটা গোলগাল চেহারার, সেই রকম একটি বুড়িয়ে যাওয়া সঙ্গিনী, জীবন সঙ্গিনী, যার গা দিয়ে সবসময় ঘামের গন্ধ বেরোয়, স্মেলিং অফ সোয়েট অর্থাৎ ঘামের গন্ধ, এবং র অনিয়ন্স এবং সবসময় কাঁচা পেঁয়াজের যে গন্ধ, সেই গন্ধে মানে তার শরীর যেন একদম নোংরা হয়ে থাকে সবসময়। এরকম মানে সঙ্গিনী যাকে দেখলেই বুড়ি হয়ে গিয়েছে এরকম একজন মনে হয়, এই সব কিছুর সঙ্গে তিনি তুলনা করছেন যে মানে সারা মানে 45 বছর ধরে তিনি ভারতবর্ষে থেকে শুধুমাত্র এই নোংরা সব কিছুই পেয়েছেন, অর্থাৎ তার যে দেশবাসী তারা নোংরা, তারা ভীষণ অসভ্য অভব্য, এমনকি তার যে জীবনসঙ্গিনী স্ত্রী সেও তার একেবারেই অযোগ্য। তো সব কিছুর তুলনায় সেই যে তার জীবনের যে পাঁচটা বছর যে মানে জীবনটাতে তিনি উদ্দাম মানে আনন্দে তিনি কাটিয়েছেন বিভিন্নভাবে,
খেলার মানে সঙ্গিনীকে নিয়ে, বা টেনিস খেলার মাঠে বিভিন্ন ধরনের মজা করেছেন, বা ইঞ্চ অফ কোর্টে ডিনার খাওয়ার সেই মানে সুন্দর মুহূর্তগুলো, সব মিলিয়ে তাকে যেন সবসময় মানে একটা অন্য রকমের একটি জগতে মানে তিনি নিজেকে মানে সবসময় রাখতে পছন্দ করছেন, যে সেই ভারতবর্ষে থাকা ৪৫ বছর কাটানোর অভিজ্ঞতার তুলনায় তার মানে বিদেশে থাকা ৫ বছর অনেক বেশি সুন্দর, অনেক বেশি মানে মানে স্বর্গের মতো আনন্দ বা তৃপ্তি তাকে দিয়ে থাকে। তো সেই জন্যই তিনি এই স্মৃতিগুলো রোমন্থন করছেন এবং ভাবছেন যে এই স্বর্গের স্মৃতির যে মানে স্বাদ, সেই স্বাদটাকে তিনি আবার একবার গল্পের মধ্যে দিয়ে আরও রসিয়ে সেই স্বাদটাকে আস্বাদন করতে চান। কিন্তু তার জন্য তার একজন উপযুক্ত মানে ভ্রমণকারী বা উপযুক্ত মানে ভ্রমণ সঙ্গী দরকার, যাকে তিনি কম্পার্টমেন্টে চাইছেন। তো সেটা যদি তিনি না পান তাহলে কিন্তু তিনি একটু দুঃখ পাবেন, আর তিনি আশা করছেন যে হয়তো তিনি এরকম সঙ্গী খুব সহজেই পেতে পারেন, কারণ সেহেতু যেটা মানে যে স্টেশন থেকে তিনি উঠছেন আর কি, সেটা যেহেতু ক্যান্টনমেন্ট অর্থাৎ একটা সেনা ছাউনি, সেই জন্য সেখান থেকে সেই তার মানে চাহিদা অনুযায়ী সেই ভ্রমণ সঙ্গীটি পাওয়ার সম্ভাবনা তার অনেক বেশি রয়েছে। আজ এতটা পর্যন্তই কর্মা স্টোরির সেকেন্ড পার্টে রাখা হলো, কারণ এর চেয়ে বেশি অংশ পড়ানো হলে সেটা প্রচণ্ড বোরিং লাগবে, কারণ অনেকটা সময় সাপেক্ষ হবে আর ভীষণ একঘেয়ে হয়ে যাবে। তাই এর চেয়ে বেশি আর করানো হলো না। এর পরের অংশটুকু বা শেষ অবধি তোমরা এর পরের ভিডিওতে বা থার্ড ভিডিওতে অবশ্যই পেয়ে যাবে। আজকের যতটুকু পড়ানো হয়েছে ততটুকুর মধ্যে তোমাদের যদি কারোর কোথাও কোনো অসুবিধে থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে সেটা লিখে জানালে আমি আমার সময় মতো সেই উত্তরটা অবশ্যই দিয়ে দেব। আর ভালো লাগলে এই ভিডিওটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারের মধ্যে দিয়ে তোমাদের অন্যান্য বন্ধুদেরও দেখার বা জানার সুযোগ করে দিও। থ্যাংক ইউ।